নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত সহপাঠী, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে। পশ্চিমবঙ্গের হাওড়ায় বিরাট রেল দুর্ঘটনা, দুটি ট্রেনের সংঘর্ষ, 3টি বগি লাইনচ্যুত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা 3 গুণ বৃদ্ধি ও বিনামূল্যে বিদ্যুৎ। জানুন কবে থেকে কার্যকর হবে। প্রথম মরশুমের মহিলা হকি ইন্ডিয়া লিগের শিরোপা জিতল ওড়িশা ওয়ারিয়র্স। জম্মু কাশ্মীরের কাছে হারের জের। রঞ্জির শেষ ম্যাচ খেলবেন না রোহিত শশী। শেষ ম্যাচে দেখা যাবে বিরাট কোহলিকে, এল রাহুলের মতো তারকাকে। জলকামান, গ্রেনেডে আহত অন্তত 30। কেন ফের অশান্ত বাংলাদেশ, জানুন বিস্তারিত। বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধের ঘোষণা ট্রাম্পের, শঙ্কিত ইউনুসের কপালে ভাঁজ। শীতের মধ্যেই ফের বৃষ্টি। সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে, জানুন আবহাওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। সহপাঠী দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক দশম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। দুইজনেই স্থানীয় একই স্কুলের পড়ুয়া। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন এই ঘটনা ঘটে বলে অভিযোগ। জানা গিয়েছে, দুই পড়ুয়ার প্রণয়ের সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণে সম্প্রতি সম্পর্কে চিট ধরে। দিন কয়েক আগে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন কথা বলার জন্য ছাত্রীটিকে অন্যত্র ডেকে নিয়ে যায় ছাত্রটি। নাবালিকার পরিবারের অভিযোগ, একটি নির্জন জায়গায় গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে নাবালক ছাত্রটি। মেয়ে বাড়ি এসে সমস্ত ঘটনা জানালে ডেবরা থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের লোকজন। তারই ভিত্তিতে অভিযুক্ত ছাত্রকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও নির্যাতিতা দুইজনেই অপ্রাপ্তবয়স্ক। তারা একই স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া সহপাঠী। শনিবার বিকেলে নাবালিকার পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পরই নাবালক ছাত্রকে আটক করা হয়। রবিবার তাকে জুভেনাইল বোর্ডের সামনে পেশ করানো হয়। ঘটনার তদন্ত চলছে। ফের একবার পশ্চিমবঙ্গে বড়সড় ট্রেন দুর্ঘটনার খবর। হাওড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে, যেখানে সাঁতরাগাছি শালিমার রেলওয়ে স্টেশনের মধ্যে দুটি ট্রেনের সংঘর্ষ হয়। তথ্য অনুযায়ী সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল, তখন একটি ইঞ্জিন সাইড লাইনের দুটি বগিকে টানছিল। এরপর উভয় ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে ট্রেনের মোট 3টি বগি লাইনচ্যুত হয়। বলা হচ্ছে, দুর্ঘটনার সময় সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেস খালি ছিল। দুর্ঘটনার পর রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ট্র্যাক থেকে খসে পড়া বগিগুলো সরানোর কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। শিগগিরই ট্র্যাক থেকে বগিগুলো সরিয়ে কার্যক্রম স্বাভাবিক করা হবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ সরকারের চালু করা অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আবারও খবরের শিরোনামে। এবার এই প্রকল্পের আওতায় ভাতা 3 গুণ বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজ্যবাসীর জন্য এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা ভাতা পান। তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসে 1200 ভাতা পান। তবে সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি দলীয় সভায় ঘোষণা করেছেন, যদি বিজেপি রাজ্যের ক্ষমতায় আসে তাহলে এই ভাতা 3 গুণ বাড়িয়ে 3000 করা হবে। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের ভাতা বাড়ানোর পাশাপাশি রাজ্যের প্রতিটি বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার উদ্যোগ নেওয়া হবে। এই ঘোষণা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে প্রকল্পে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে, যা অনেক মহিলার ভাতা পাওয়ার যোগ্যতা বাতিল করতে পারে। শুভেন্দু অধিকারীর ঘোষণার পর প্রশ্ন উঠেছে, কবে থেকে বাড়তি ভাতা কার্যকর হবে। তবে এটি এখনো পর্যন্ত রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের কোনো ঘোষণা নয়। এটি বিজেপি দলের প্রতিশ্রুতি, যা রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে। বিশ্বের একমাত্র বাণিজ্যিক মহিলা হকি লিগের উদ্বোধনী মৌসুমে ওড়িশা ওয়ারিয়র্স গতকাল রাঁচির মারাঙ্গমকে জয়পাল সিং মুন্ডা অ্যাস্ট্রো টার্ফ হকি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে জেস্ট ব্লু সুরমা হকি ক্লাবের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর 2-1 গোলে জয়ী হয়েছে। 5000 আসন বিশিষ্ট মারাঙ্গমকে জয়পাল সিং স্টেডিয়ামটি রবিবার ছিল কানায় কানায় পরিপূর্ণ। ফাইনাল ম্যাচে তাই দর্শকদের হতাশ করেনি দুই দলই। প্রথম কোয়ার্টারে সমান সমান লড়াইয়ের শেষে দ্বিতীয় কোয়ার্টারে ঋতুজা দাদাসো পিসাল ওয়ারিয়র্সকে লিড দেন, কিন্তু এরপরই পেনি স্কুইড জেস্ট ব্লু সুরমা হকি ক্লাবের হয়ে সমতা আনেন। গোলকিপার হিসেবে জেস্ট ব্লু সুরমা হকি ক্লাবের সাবিতা পুনিয়া এবং জেস্ট ব্লু সুরমা হকি ক্লাবের সোনম টুর্নামেন্টের উঠতি প্রতিভাবান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। অন্যদিকে আজ পুরুষদের এই চাইলে সাচি রাহ বেঙ্গল টাইগার্স সন্ধ্যা 6টা থেকে রাউরকেলায় দিল্লি এসজি পাইপার্সের সাথে মুখোমুখি হবে। তারপরে রাউরকেলায় রাত 8টা15 থেকে জেস্ট ব্লু সুরমা হকি ক্লাব এবং বেদান্ত কলিঙ্গা ল্যান্সারদের মধ্যে আরেকটি সংঘর্ষ হবে। ফর্ম ফেরানোর জন্য রঞ্জি ম্যাচে নেমেছিলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালের মতো জাতীয় দলের তারকারা।
কিন্তু সেই ম্যাচে রান আসেনি তাদের ব্যাটে। উল্টে জম্মু কাশ্মীরের কাছে হেরেছে তারকাখচিত মুম্বই। তারপরেই জানা গেল রঞ্জিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর খেলবেন না রোহিত শশী। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নেবেন দুই ওপেনার। পরপর 2 ইনিংসে ব্যাটিং ব্যর্থতার শিকার হয় মুম্বই। রঞ্জিতে টানা 3 ম্যাচ জিতলেও জম্মু কাশ্মীরের কাছে মুখ থুবড়ে পড়তে হয় অজিঙ্ক্য রাহানের দলকে। তারপরেই জানা গিয়েছে রোহিত শশীর ঘরোয়া ক্রিকেট পর্ব আপাতত শেষ। আগামী 30 জানুয়ারি মেঘালয়ের বিরুদ্ধে রঞ্জি গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মুম্বই। কিন্তু সেখানে 2 তারকা ব্যাটার খেলবেন না। 6 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের শেষ ওয়ানডে সিরিজ। আপাতত সেই সিরিজের প্রস্তুতিতে মন দেবেন রোহিতরা। তবে রঞ্জিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দেখা যাবে বিরাট কোহলিকে, এল রাহুলের মতো তারকাকে। অস্ট্রেলিয়ার বিপর্যয়ের পর ভারতীয় বোর্ড জাতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে। বিরাট ঘাড়ের চোটের কারণে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির জার্সিতে নামতে পারেননি, কিন্তু রেলওয়েজের বিরুদ্ধে খেলবেন তিনি। অন্যদিকে হরিয়ানার বিরুদ্ধে নামবে কর্ণাটক। সেই ম্যাচে খেলবেন বলে জানিয়ে দিয়েছেন এল রাহুল। কর্ণাটকের কাছে এই ম্যাচটি মরণবাচন হয়ে দাঁড়িয়েছে। বোনাস পয়েন্ট সহ জিতলেই নকআউটের টিকিট পাবেন করুণ নায়াররা। ফের অশান্ত বাংলাদেশ। চাকরি জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনকে ঘিরে হুলস্থুল কাণ্ড ঢাকার শাহবাগ থানার সামনে। পরিস্থিতি সামলাতে আন্দোলনকারীদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ। রবিবার দুপুর 12:30 নাগাদ শাহবাগ থানার সামনে ঘটে এই ঘটনা। এর জেরে অন্তত 30 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা সহ 6 দফা দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। সেখান থেকেই স্মারকলিপি জমা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। তারপরেই বাধে বিপত্তি। জানা গিয়েছে, জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছানোর পরেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় পুলিশের তরফে। প্রত্যক্ষদর্শীরা জানান, জলকামানের আঘাতে এবং সাউন্ড গ্রেনেডের শব্দে অনেক আন্দোলনকারী আহত হন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। যেকোনো পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এদিকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাদের 6 দফা দাবি মানা না হলে আন্দোলন আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়া হবে। সরকার বদলের সঙ্গে সঙ্গে বিদেশ নীতিও বদলে গেল আমেরিকায়, যার প্রভাব সরাসরি পড়ল ইউনূসের বাংলাদেশে। কয়েকটি দেশ ছাড়া বিশ্বের বাকি দেশে ত্রাণ বিলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। আমেরিকার এই সিদ্ধান্তের জেরে আশঙ্কা করা হচ্ছে বিরাট অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইউনূস প্রশাসন। আমেরিকায় নয়া সরকার গঠিত হওয়ার পরই ট্রাম্প প্রশাসনের নবনিযুক্ত বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছিলেন এস জয়শঙ্কর। সূত্রের খবর, সেখানে মার্কিন আধিকারিকের সঙ্গে বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় তাঁর। এরপরই আমেরিকার এহেন পদক্ষেপ কূটনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে। যদিও শুরু থেকে ট্রাম্প বিরোধী হিসেবে পরিচিত ছিলেন মোহাম্মদ ইউনূস। 2016 সালে ট্রাম্প প্রথমবার জেতার পরে প্যারিসে এক অনুষ্ঠানে ইউনূস বলেছিলেন, ট্রাম্পের এই জয় সূর্যগ্রহণের মতো। কালো দিন আসছে। এরপর ইউনূস শাসনে বাংলাদেশের অরাজকতার তীব্র নিন্দায় সরব হতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। ফলে এই দুই নেতার ব্যক্তিগত ঠোকাঠুকি শুরু থেকেই ছিল। এবার ক্ষমতায় এসে বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। উত্তরে হাওয়ায় দাপটে ফের ফিরছে ঠান্ডার আমেজ। গত 24 ঘন্টার তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা আজ থেকেই 3 ডিগ্রি নিচে নামার সম্ভাবনা। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আপাতত দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ বজায় থাকলেও কনকনে ঠান্ডা আর পড়বে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। কারণ সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে 29 জানুয়ারি। উত্তর ভারতে জেট স্ট্রিম উইন্ড রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও আন্দামান সাগরে। আজ রাতের দিকে কলকাতার পারদ নামতে পারে 13 এর ঘরে। আগামী কয়েকদিন জমিয়ে ঠান্ডার আমেজ থাকবে দক্ষিণবঙ্গে। তবে শীত বিদায় সরস্বতী পুজোর পরই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 7 দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, অর্থাৎ সরস্বতী পুজোতে জমিয়ে ঘোরাঘুরি। আগামী কয়েকদিন বৃষ্টি না হলেও ভোগাতে পারে কুয়াশায়। 24 পরগনা, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ভোগাবে কুয়াশা। তবে কোথাও কোনো সতর্কতা জারি নেই। বুধবারের পর তাপমাত্রা বাড়বে। উত্তরে শীতের ঝোড়ো ইনিংস। বুধবার পর্যন্ত ঠান্ডার যথেষ্ট দাপট থাকবে।
তারপর ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। এরই মাঝে মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এ। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না, হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।